So hello my dear friends, welcome back to my channel. আমরা আজকে ক্লাস করব রাইটিং টাস্ক 1 প্রসেস ডায়াগ্রাম। এই প্রসেস ডায়াগ্রামটা মেইন এক্সামে খুবই কম আসে, এটা আপনারা রেয়ারলি পাবেন, বাট এই প্রসেস ডায়াগ্রামের সিস্টেমটা অন্য সকল গ্রাফের থেকে একটু আলাদা। সো জেনে রাখা ভালো, যদিও এটা রেয়ার আসে তবুও জেনে রাখা ভালো। এটা কিভাবে সলভ করবেন, সলভ করার জন্য আগে আমাদের বুঝতে হবে রাইটিং টাস্ক 1 এর প্রসেস ডায়াগ্রামের কাজটা কি, প্রসেস ডায়াগ্রামটা আমাদের কাছে চাইটা কি, আমাদের সেটা আগে জানতে হবে। আন্ডারস্ট্যান্ডিং দি প্রসেস ডায়াগ্রাম। শুরু। You might need to describe a process like the one showing how plastic bottles are recycled. আমরা এই কীভাবে প্লাস্টিক বটল রিসাইকেলড হয় এটা নিয়েই কাজ করব। এই পুরো টাস্কে আজকে ভিডিওতে আমরা একটা গ্রাফ সলভ করব এবং সেটা এই প্লাস্টিক বটল কীভাবে রিসাইকেল করা হয় সেটা নিয়েই। সো এইটাই আমি লিখেছি। এখানে আপনাকে কি বলা হতে পারে, একটি প্রসেস দেখানো হতে পারে যে প্রসেসে কি করা হচ্ছে, একটি প্লাস্টিকের বটল রিসাইকেল করার প্রসেস। এখানে প্লাস্টিকের বটলের বাদে পাথর ভাঙার প্রসেসও হতে পারে, অন্য যে কোনো প্রসেস হতে পারে, ইট তৈরির প্রসেস হতে পারে। সো মূল কথা হলো একটা প্রসেস থাকবে কোনো একটা কিছু তৈরি করার, বা কোনো একটা এক্সপেরিমেন্ট, বা কোনো একটা কিছু ধ্বংস করার, যে কোনো একটা কিছু, যে কোনো একটা প্রসেস আমাদেরকে ডিসক্রাইব করতে হবে। Your task is to explain the stages in the process. এখানে একটা যে কোনো প্রসেসের তো অনেকগুলো ধাপ থাকে, প্রত্যেকটা ধাপ পার করার পরেই মেইন রেজাল্টটা পাওয়া যায়। সো এখানে আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা স্টেজ আপনাকে এক্সপ্লেইন করতে হবে। মেকিং ক্লিয়ার হাউ ওয়ান স্টেপ লিডস টু নেক্সট, কীভাবে একটার পর একটা স্টেপ আসে। যেমন সালোক সংশ্লেষণের ক্ষেত্রেই প্রথমে উদ্ভিদ পাতা সূর্যালোকে নেবে, সেটা দিয়ে খাদ্য তৈরি করবে, তারপরে সেটা শরীরের বিভিন্ন স্থানে পৌঁছে দেবে, এরকম একটা সাইকেল এইভাবে চক্রাকারে ঘুরতে থাকবে, একটার পর একটা আসতে থাকবে। সেমনই এই স্টেজগুলো একটার পর একটা আমাদেরকে বিশ্লেষণ করে বর্ণনা করতে হবে। এবং এর ইন্ট্রোডাকশন, স্ট্রাকচারটা সেম, এটা আমার আর বলার কোনো প্রয়োজন নাই। অনেকে একটা জিনিস ভুল করে, সেটা আমি আজকে আপনাদের বলি, সেটা হলো সবাই কনক্লিউশন লেখে। এই রাইটিং টাস্ক 1-এ কনক্লিউশন লেখে, এটা খুবই একটা ভুল। কারণ রাইটিং টাস্ক 1-এ তো আমাদের অপিনিয়ন চাওয়া হয়নি। সো কেন লিখবেন আপনারা কনক্লিউশন, কেন লিখবেন? কনক্লিউশনের কোনো দরকার নেই। সো অ্যাভয়েড কনক্লিউশন। আমাদের স্ট্রাকচারটা হবে কেমন, প্রথমে আসবে ইন্ট্রোডাকশন, এরপর আসবে ওভারভিউ, তারপর আসবে বডি প্যারাগ্রাফ 1 অ্যান্ড লাস্ট আসবে বডি প্যারাগ্রাফ 2। আমাদের কোনো কনক্লিউশনের দরকার নেই। আমাদের কাছে যেহেতু আমাদের নিজেদের অপিনিয়ন চাওয়া হয়নি, সো কোনো কনক্লিউশন দেওয়া যাবে না। কি করতে হবে, যে তথ্যটা দেওয়া থাকবে সেটাই আমরা বিশ্লেষণ করব, যে তথ্যটা দেখানো থাকবে সেটাই আমরা বিশ্লেষণ করব। আসি এবার ইন্ট্রোডাকশন। দি ইন্ট্রোডাকশন শুড প্যারাফ্রেজ দি টাস্ক। আমরা সবাই জানি প্যারাফ্রেজ করতে হবে, যা দেওয়া আছে সেটা আমরা প্যারাফ্রেজ করব। এটা সবগুলোতেই সেম, আপনারা সবাই এটার সাথে পরিচিত প্যারাফ্রেজ করার সাথে। হিয়ার ইউ সিম্পলি স্টেট হোয়াট দি ডায়াগ্রাম ইজ ইলাস্ট্রেটিং। আমাদের কি করতে হবে, এই ইন্ট্রোডাকশনে প্যারাফ্রেজ করব, সম্পূর্ণটা প্যারাফ্রেজ করার আমাদের দরকার নেই। ডায়াগ্রামের এটা একটা বৈশিষ্ট্য যে সম্পূর্ণটা আমাদের প্যারাফ্রেজ করার দরকার নেই। আমরা কি করব, এই মূল ডায়াগ্রামটার উদ্দেশ্য কি, এই ডায়াগ্রামটা কি করছে এটা আমাদের বললে যথেষ্ট। সিম্পলি স্টেট হোয়াট দি ডায়াগ্রাম ইজ ইলাস্ট্রেটিং, ডায়াগ্রামটা আমাদের কি করছে এটা বললে আমাদের ইন্ট্রোডাকশন যথেষ্ট। এবার আসি ওভারভিউ। In the overview, summarize the process, mentioning how many stages there are and the main process of the purpose of the process. এখানে কি করতে হবে, আমাদের পুরো প্রসেসটাতে কয়টা স্টেজ আছে, স্টেজগুলোর নাম, অ্যান্ড এই প্রত্যেকটা ধাপের ধাপগুলো মেনশন হাউ মেনি স্টেজ। প্রথমে আমাদেরকে কতগুলো ধাপ আছে সেই সংখ্যাটা মেনশন করতে হবে, তারপরে ধাপগুলোর নাম মেনশন করতে হবে, এবং ধাপের শুরু কোনটা, শেষ কোনটা, এবং ধাপের সবথেকে গুরুত্বপূর্ণ কোনটা, এইটুকু বর্ণনা করলেই আমাদের ওভারভিউ কমপ্লিট। উইদাউট গোয়িং ইনটু মাস ডিটেইলস, বেশি ডিটেইলসে যাওয়া যাবে না, শুধু জাস্ট ইন্ট্রোডাকশন। মানে ইন্ট্রোডাকশন তো আমরা দিয়েছি, বাট যে প্রসেসটা প্রত্যেকটা স্টেজের ইন্ট্রোডাকশন দিয়েই যথেষ্ট। আমাদের আরেকবার আমি রিপিট করি, প্রথমে আসবে কয়টা স্টেজ আছে আমাদের এর ভিতরে,
মানে একটা প্রসেসে আমাদের কয়টা স্টেজ আছে, স্টেজগুলোর নাম, সাথে এর স্টেজের কোন স্টেজটা শুরু, কোন স্টেজটা দিয়ে শেষ, অ্যান্ড সবথেকে গুরুত্বপূর্ণ স্টেজ কোনটা, এগুলো বললেই যথেষ্ট ওভারভিউ। এবার আসি বডি প্যারাগ্রাফ 1। Describe the fast steps in the process. Usually this involves 2, 3 or 4 stages. প্রথম ফার্স্ট বডি প্যারাগ্রাফে কী করব, আমরা যে সবগুলোতেই জানি রাইটিং টাস্ক 1-এ আমাদের গ্রুপ তৈরি করতে হবে। এই ডায়াগ্রামেও আমরা গ্রুপ তৈরি করব, ফার্স্টের 2টা একসাথে, লাস্টের 2টা একসাথে, ফার্স্টের 3টা একসাথে, লাস্টের 3টা একসাথে, এমন গ্রুপ তৈরি করব। প্রথমে 3 থেকে 4টা দিয়ে একটা গ্রুপ তৈরি করলাম। প্রসেস অবশ্যই বড় হবে, যার কারণে 2-3টা আপনার পেয়ে যাবেন। ফার্স্ট স্টেপস প্রসেস 2-3টা দিয়ে গ্রুপ তৈরি করে সেই 2-3টার আমরা বিশ্লেষণ করব ফার্স্ট বডি প্যারাগ্রাফে। এখানে কিন্তু এমন কিছু নেই যে এই 3টা সহজ তাই এই 3টা আগে, এই 3টা কঠিন তাই এই 3টা পরে, এমন না। ফার্স্ট 3টাই ফার্স্টে আসবে, লাস্ট 3টাই লাস্টে আসবে। তো সিকোয়েন্স মেনটেন করতে হবে। সিকোয়েন্স মেনটেন খুবই ইম্পর্টেন্ট রাইটিং ডায়াগ্রামের জন্য, প্রসেস ডায়াগ্রামের জন্য। স্ট্রাকচার অফ বডি প্যারাগ্রাফ 1। স্ট্রাকচার কী আসবে? টপিক সেন্টেন্স, যেমনটা আমরা সবগুলোতেই করে থাকি। টপিক সেন্টেন্স আসবে ফার্স্টে, ইন্ট্রোডিউস করতে হবে যে স্টেজগুলো নিয়ে কথা হবে সেই স্টেজগুলো ইন্ট্রোডিউস করতে হবে, এটাই হলো টপিক সেন্টেন্স। এরপরে সেই স্টেজগুলোর এক্সপ্লেনেশন, এরপরে আসবে একটা লিঙ্কিং সেন্টেন্স। আমরা পরবর্তী বডি প্যারাগ্রাফের সাথে যে এটা সংযুক্ত করব, সেই সংযুক্ত করার জন্যই একটা লিঙ্কিং সেন্টেন্স আসবে। আমাদের অবশ্যই পরবর্তী প্যারাগ্রাফের সাথে সেই সংযুক্ত করতে হবে, এর জন্য লিঙ্কিং সেন্টেন্সটা ইম্পর্টেন্ট। এরপর আসবে সেকেন্ড বডি প্যারাগ্রাফ। সেকেন্ড বডি প্যারাগ্রাফে কন্টিনিউ বাই ডিসক্রাইবিং রিমেইনিং স্টেজেস। বাকি যে স্টেজগুলো ছিল, আমরা প্রথম 3টে স্টেজ বর্ণনা করার পরে বাকি যে লাস্টের 3টে স্টেজ, সেই 3টা আমরা বর্ণনা করব সেকেন্ড বডি প্যারাগ্রাফে। সিম্পল। কনক্লুডিং উইথ ফাইনাল প্রোডাক্টস। অবশ্যই এটা মেনশন করতে হবে যে আমাদের সর্বশেষ কী আসছে। যেমন ইট তৈরি করা লাস্টের প্রসেসটা কী, লাস্টের প্রসেসে ইট কীভাবে বেরোচ্ছে বা ইটটা কী হচ্ছে সেটা আমাদের বলাটা জরুরি। সো যেহেতু আমাদের এখানে কোনো কনক্লুশন নেই, সো লাস্ট ফিনিশিংটা সেকেন্ড বডি প্যারাগ্রাফে আসবে। ফাইনাল প্রোডাক্টসটা এখানেই মেনশন করতে হবে। এবার আসি এর বডি স্ট্রাকচার। প্রথমে আসবে টপিক সেন্টেন্স, এরপর আসবে এক্সপ্লেনেশন। প্রত্যেকটা 3টা ভাগ, এটাই কেন 2টা? কারণ এটা প্রসেস ডায়াগ্রাম, এটার সিস্টেম আলাদা, এর স্ট্রাকচার আলাদা। এর সেকেন্ড বডি প্যারাগ্রাফে কী আসবে? প্রথমে আসবে টপিক সেন্টেন্স, এক্সপ্লেনেশন, শেষ, আর কিছু দরকার নেই। এক্সপ্লেনেশনের ভেতরেই এই লাস্ট স্টেপটা কনক্লুড করতে হবে, এটা তো বলে দেওয়ার কিছু নাই, জানেন। একটা এক্সাম্পল কোশ্চেন দেখি। আমি আগেই বলেছি আমরা প্লাস্টিক বটল রিসাইকেল নিয়ে দেখব। হাউ টু হাউ প্লাস্টিক বটলস আর রিসাইকেলড। কীভাবে প্লাস্টিক বটলস রিসাইকেল করা হয়। এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি, একটা লোক প্রথমে ময়লা একটি ডাস্টবিনে ফেলছে, এরপরে একটি ট্রাক আসছে, এরপরে রিসাইক্লিং সেন্টার শর্টিং। রিসাইক্লিং সেন্টারে কী করা হচ্ছে? আলাদা করা হচ্ছে, এই যে এই 3টা আলাদা, এইটা আলাদা, আলাদা আলাদা করা হচ্ছে, শর্টিং করা হচ্ছে। এরপরে কি আসছে? এরপর আসছে কম্প্রেসিং ইন ব্লকস। এই বটলগুলোকে কী করা হচ্ছে? কম্প্রেস করা হচ্ছে। আপনারা অনেকেই এই প্রসেসটার সাথে পরিচিত। ভাঙড়ির দোকানে দেখবেন যে এমন প্লাস্টিক ব্লকস থাকে, এর ভিতর বটল থাকে। বটল, টিন, যে কোনো কিছু প্রত্যেকটা আলাদা আলাদা ব্লকস থাকে, এগুলো রিসাইকেল করার জন্য। এরপরে এই ব্লকসগুলোকে কী করা হয়? ক্রাশ করা হয়, এগুলোকে চূর্ণ বিচূর্ণ করা হয়। এরপরে ওয়াশিং, ধৌত করা হয়, ধুয়ে এগুলোকে হিটিং প্যালেটস টু ফর্ম র মেটেরিয়ালস। এগুলোকে শুকানো হয়, র মেটেরিয়ালস, এগুলো দিয়ে র মেটেরিয়ালস তৈরি করা হয়। র মেটেরিয়ালস কি? এই প্লাস্টিকের বার তৈরি করা হয়। প্লাস্টিকের বারগুলোকে আবার প্রসেস করে এমন প্রোডাক্ট তৈরি করা হয়, টি শার্ট, ব্যাগস, পেন্স, বটলস, এগেইন কন্টেইনার, সেম আবার তৈরি করা হয়। এবং লাস্টে কি? এগুলো আবার ব্যবহৃত হওয়ার পরে আবার এই ডাস্টবিনেই যাবে। সো এটা একটা সাইকেল, এটা এখান থেকে ঘুরে এসে চলে শেষ হয়ে আবার সেই ডাস্টবিনেই যাবে। খুবই কষ্ট, তাই না? এই প্লাস্টিক বটলের লাইফে সেই ডাস্টবিনেই শেষ ভরসা। ইন্ট্রোডাকশন।
আমরা যে ডায়াগ্রামটা দেখলাম সেটার ইন্ট্রোডাকশন কী হবে আমরা যেমনটা জানি প্যারাফ্রেজ করতে হবে অ্যান্ড আমাদের যেটা মূল সেটা আমাদের করতে হবে। দি ডায়াগ্রাম ইলাস্ট্রেটস দি প্রসেস অফ রিসাইক্লিং। এটা কি করছিল, এই প্রসেসটার নাম কি? আমি যেমনটা বলেছি আমাদের প্রসেসটাই ফার্স্টে ইন্ট্রোডিউস করতে হবে। ইন্ট্রোডাকশন মানেই তো আমাদের যে গ্রাফটা দেওয়া আছে সেটা ইন্ট্রোডিউস করতে হবে। সো দি ডায়াগ্রাম ইলাস্ট্রেটস দি প্রসেস অফ রিসাইক্লিং। এটা কি করছে, রিসাইক্লিংয়ের প্রসেসটা দেখাচ্ছে প্লাস্টিক বটলস, showing the various steps involved from collection to the production of new products. এই প্রসেসটার মূল ভিত্তি কী, এর কাজটা কী, কীভাবে কী দেখিয়েছে। প্রথমে কালেক্ট করা হবে আবর্জনা, ময়লা আবর্জনা কালেক্ট করে এবং সেটাকে আবার নতুন করা হবে, রিসাইকেল করা হবে। আমরা সাইকেলেও তাই দেখেছি, প্রথমে ময়লাটা ডাস্টবিনে ডাম্প করা হয়, সেটা ঘুরে ব্যবহারযোগ্য জিনিস বানিয়ে আবার ডাস্টবিনেই ডাম্প করা হয়। সো এটা একটা হোল সাইকেল প্রসেস। এই প্রসেসের মূল উদ্দেশ্য হলো রিসাইকেল প্রসেসটা আমাদের জানানো। সো আমাদের সেই রিসাইকেল প্রসেসটাই বর্ণনা করব। এবার আসছি ওভারভিউ। ওভারঅল কেন, ওভারঅল শব্দটা ইউজ করা খুবই ভালো। এই শব্দটা ইউজ করা মানেই আপনি যে সম্পূর্ণটা একসাথে সংক্ষেপে বর্ণনা করছেন সেটা বুঝিয়ে দিল। ওভারঅল এই সম্পূর্ণর ভেতরে যে এর ভেতরে এইটুকুর ভেতরে যে আপনার সম্পূর্ণ প্রসেসটা বর্ণনা করা আছে সেটা এই ওভারঅল শব্দটা দিয়ে বোঝা যায়। এটা ইউজ করার চেষ্টা করবেন, সবগুলোতে খাটে না বাট যেটাতে খাটে সেটাতে ইউজ করবেন। Overall, the recycling of plastic bottles consists of 9 stages. যেমনটা আমি বলেছি কয়টা স্টেজ থাকবে সেটা বর্ণনা করতে হবে ফার্স্টে। এটার কয়টা স্টেজ আছে? 9 স্টেজেস, 9টা স্টেজ আছে। এটা আমাদের বলার দরকার ছিল, 9টা স্টেজ আছে। বিগিন উইথ কালেকশন বটলস, আমি যেমনটা আগেই বলে দিয়েছি যে প্রথমে শুরু হবে যেটা দিয়ে শুরু সেইটা, যেটা দিয়ে শেষ সেইটা। শুরু হচ্ছে কোনটা দিয়ে? বটল কালেকশন দিয়ে, culminating in production of various end product like clothing, new bottles. শেষ হচ্ছে কোনটা দিয়ে? এই বটল নতুন প্রোডাক্ট তৈরি দিয়ে, ক্লথিং, বটলস, আবার নতুন করে বটল এবং ক্লথ তৈরি দিয়ে প্রসেসটা শেষ হচ্ছে। সো প্রথমে স্টেজ, কয়টা স্টেজ, এই স্টেজের শুরু কোনটা, স্টেজের শেষ কোনটা, এগুলো আমাদের ওভারভিউ। তো ওভারভিউর পরে আসবে ফার্স্ট body paragraph. First body paragraph. The process begins when plastic bottles are disposed of by into recycling bins. Recycling bins মানে ডাস্টবিন। অবশ্যই একটা ওয়ার্ডের অনেকগুলো সিনোনিমস জানবেন, এটা খুবই হেল্পফুল। যেমন এই রিসাইক্লিং বিনস, আমরা এটাকে ডাস্টবিন বলতে পারি, ওয়েস্ট বিনস বলতে পারি, যে কোনো কিছু, অনেক কিছু বলতে পারি। সো সিনোনিম জানাটা খুবই ইম্পর্টেন্ট, সিনোনিম জানবেন। দিস বটলস আর দেন ট্রান্সপোর্টেড বাই ট্রাক। শুরু কোনটা? এরপরে ট্রান্সপোর্ট করা হয় ট্রাক দিয়ে সেটা। এরপরে আরও যে প্রসেস আমাদের যেহেতু 9টা আছে, তো 6টা এর ভিতর থাকবে হয়তো। রিসাইক্লিং সেন্টার, এটা কোথায় আসবে? রিসাইক্লিং সেন্টার আসবে। হোয়ার দে আর শর্টেড বেসড অন রিসাইকেলেবিলিটি। এটার কোনটা কোন গ্রুপে যাবে সেটার উপর নির্ভর করে এটা আলাদা করা হবে, শর্টিং করা হবে। যেমন প্লাস্টিকেরটা একসাথে, টিনেরটা একসাথে, অ্যালুমিনিয়াম একসাথে, আয়রন একসাথে। সো এটাকে আলাদা আলাদা করা হবে, কোনটা কোনভাবে রিসাইকেল করা হবে সেটার উপর নির্ভর করে বা রিসাইক্লিং অ্যাবিলিটির উপর নির্ভর করে এটাকে আলাদা করা হবে। এটাকে বলে শর্টেড। শর্টেড মানে বাছাই করা। ওয়ান্স শর্টেড, বাছাই করার পরে দি বটলস আর কম্প্রাইজড ইন্টু ব্লকস বানানো হবে ফর ইজিয়ার হ্যান্ডেলিং টু ট্রান্সপোর্ট। এই ব্লকস বানানোর কারণটা কি? আমরা তো তারপরে ক্রাশই করব, আমরা তো সেটাকে চূর্ণ বিচূর্ণই করবো, তাহলে আমাদের কি দরকার? ব্লকস বানানোর একটাই দরকার যে এই একটা ব্লকসের ভেতরে আমাদের অনেকটা পরিমাণ প্লাস্টিক যাবে যেটা ট্রান্সপোর্ট করা সহজ, এটা নড়াচড়া করবে না। বাট এই ধরেন 10টা ব্লকের প্লাস্টিক বোতলগুলো যদি বের করা হয় তাহলে একটা ফুল ট্রাক ভরে যাবে। বাট সেই 10টা ব্লককে আমরা খুবই সহজে অর্ধেক ট্রাকে মানে জায়গা সংকুলনের অনেক ব্যাপার আছে, যার কারণে আমরা এটাকে কী করি? ব্লকে রূপান্তর করি। ফলোয়িং দিস দি কম্প্রেসড ব্লকস অফ প্লাস্টিক্স আর ক্রাশড। এটাকে কী করা হয়? চূর্ণ বিচূর্ণ করা হয়। স্মলার পিসেস thoroughly washed to remove any
ইমপিউরিটিস, এর ভিতরে যে ময়লা আবর্জনা আছে সেগুলোকে ধৌত করা হবে। সো 6টা প্রসেস আমরা এখানে কয়টা প্রসেস এখানে 4 থেকে 5টা প্রসেস এখানে বর্ণনা করেছি, এবং বাকিগুলো রিমেইনিংগুলো আমরা বডি প্যারাগ্রাফ 2তে বর্ণনা করব। আপনারা আশা করি বুঝতে পারছেন কীভাবে রাইটিং টাস্ক 1 লিখতে হবে। এবার রাইটিং বডি প্যারাগ্রাফ 2, আফটার বিগিন ক্লিনড, এটা ক্লিন হওয়ার পরে, ক্লিন শুরু হওয়ার পরে, দি ক্রাশড প্লাস্টিক্স ইজ প্রসেসড ইনটু স্মলার প্যালেটস, এটাকে স্মলার প্যালেটসে রূপান্তর করা হয়। দিস প্যালেটস আর দেন হিটেড অ্যান্ড মেল্টেড ডাউন টু ক্রিয়েট র মেটেরিয়াল। র মেটেরিয়াল তৈরির জন্য এটাকে কি করা হয়, স্মল প্যালেটে রূপান্তর করা হয়। স্মল প্যালেটকেই আমরা বার বলতে পারি। র মেটেরিয়ালসগুলোকে কি করা হয়, র মেটেরিয়াল মানে কি, যে একটা পাকাপোক্ত জিনিস, সেই জিনিসটা তৈরিতে যে দ্রব্যটা ব্যবহার করা হয় সেটা হলো র মেটেরিয়াল। যেমন আমরা বলতে পারি পাখির পালক, পাখির পালকটা হলো র মেটেরিয়াল। কিসের জন্য, ফেদার তৈরির জন্য। ব্যাডমিন্টন খেলার জন্য যে ফেদার, সেই ফেদার তৈরির জন্য এই পাখির পালকটা হলো র মেটেরিয়ালস। তেমনই এই প্যালেটগুলো হলো র মেটেরিয়ালস। এই র মেটেরিয়ালসগুলো হুইচ ইজ লেটার ইউজ টু ম্যানুফ্যাকচার নিউ প্রোডাক্টস, নতুন প্রোডাক্ট তৈরির জন্য ব্যবহৃত হয়। দি র মেটেরিয়ালস ইজ ফাইনালি শেপড ইন্টু ভেরিয়াস প্রোডাক্টস সাচ অ্যাজ, এটা কি, এই র মেটেরিয়ালস ফাইনালি শেপড ইন্টু ভেরিয়াস প্রোডাক্টস, এটা হলো লাস্ট ফিনিশিং। এটা লাস্টে কি আসে, প্রডিউস করা হয়, সেটাই হলো আমাদের লাস্ট ফিনিশিং। র মেটেরিয়ালস ইজ ফাইনালি শেপড ইন্টু ভেরিয়াস প্রোডাক্টস সাচ অ্যাজ প্লাস্টিক বোটলস, টি শার্টস অ্যান্ড রিউজেবল ব্যাগস। যেমনটা বলা হয়েছে যে এটা লাস্টের প্রসেসটা কি, লাস্টের ফিনিশিংটা কি, সেটা আমাদের বডি প্যারাগ্রাফ 2তে আসবে। অ্যাডিশনাল টিপস, এখন কিছু আপনাদেরকে অ্যাডিশনাল টিপস দিই। যেমন ইউজ প্যাসিভ ভয়েস। আপনারা যখন রাইটিং টাস্ক 2 লিখবেন, কিছু প্যাসিভ ভয়েস, কিছু ট্রান্সফরমেশনে, মানে যেমন কমপ্লেক্স সেন্টেন্স, এগুলো ইউজ করবেন। কিছু কানেক্টর ইউজ করবেন। এগুলো কি করে, এগুলো আপনি যে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আরও ভালোভাবে ইউজ করতে পারেন, যে কানেক্টর, ফ্রেজ এগুলো ইউজ করতে পারে, সে অবশ্যই একটা ভাষা ভালোভাবে ইউজ করতে পারে। সো এটা বোঝানোর জন্যই আপনারা এই শব্দগুলো ইউজ করবেন, যে আপনার এক্সামিনার হবে সে এটা দেখে বুঝতে পারবে যে আপনি আসলেই ভালো লিখতে পারে। সো একটা এক্সাম্পল, দি বটলস আর কম্প্রেসড, এটা কি, এটা ছিল অ্যাক্টিভ ভয়েস। দি বটলস আর কম্প্রেসড, বটলস কম্প্রেস করা হয়েছে, ইনস্টেড অফ দি বটলস দে কম্প্রেস দি বটলস। ও সরি, কি তোর এখানে ফর এক্সাম্পল দি বটলস আর কম্প্রেসড, এটা হলো প্যাসিভ ভয়েস। এই বটলস আর কম্প্রেসড এটা হলো প্যাসিভ ভয়েস, এবং এর অ্যাক্টিভ ভয়েস কি, দে কম্প্রেস বটলস, তারা বটল কম্প্রেস করে, অ্যান্ড দে কম্প্রেস বটলস, দি বটলস আর কম্প্রেসড। এখানে যেহেতু কোনো দে কম্প্রেস দি বটলস, এটার জন্য আমাদের দে প্রয়োজন নেই, কারণ এটার কারা করে এই দেটার কোনো পরিচয় নেই, এজন্য এই দেটার কোনো ব্যবহার বাদে আমরা এইটাকে প্যাসিভ ভয়েস করতে পারি। আমরা পারি, বাট না করলেও কোনো প্রবলেম নেই। দি বটলস আর কম্প্রেসড, এটার অ্যাক্টিভ ভয়েস দে কম্প্রেস দি বটলস। এরপর আসছে সিকোয়েন্স ফলো করতে হবে। এটা আমি আগেই বলে দিয়েছি যে সিকোয়েন্স ফলো করবেন, যে প্রসেসটার পরে যে প্রসেসটা সেইটাই বর্ণনা করতে হবে। অন্য এটার পরে ওইটা, ওইটার পরে ওইটা আলাদা অন্য কোনো প্রসেস এনে বর্ণনা করা যাবে না। যেভাবে সাইকেলটা চলছে সেই সাইকেল অনুসারেই আপনাকে বর্ণনা করতে হবে। সিকোয়েন্স মেনটেন করা খুবই জরুরি প্রসেস ডায়াগ্রামের জন্য। এরপরে আসছে কিছু লিঙ্কিং ওয়ার্ডস লাইক ফার্স্ট, নেক্সট, আফটার দ্যাট অ্যান্ড ফাইনালি। এগুলো কি, ফাইনালি কখন ইউজ করবেন, লাস্টে, শেষ অংশে। নেক্সট একটার পর একটা প্রসেস বর্ণনা করার জন্য নেক্সট, আফটার দ্যাট, আফটারওয়ার্ডস, ফার্স্ট প্রথমটাতে শুরু হবে ফার্স্ট দিয়ে, এবং মাঝেরগুলো প্রত্যেকটা পরবর্তীগুলো কি করবেন, নেক্সট দিবেন, তারপর এটা দিবেন আফটার দ্যাট, তারপর এটা দিবেন আফটারওয়ার্ডস। এভাবে একটার পর একটা বর্ণনা করবেন। একই জিনিস আমাদের কেন লাগবে, নেক্সট আমরা বারবারই আমরা নেক্সট প্রসেস, দেন দি নেক্সট প্রসেস,
এরপরে আবার নেক্সট প্রসেস, এমনটা দিলে কী হবে যে এক্সামিনার জানবে যে আপনি শুধু এই নেক্সটটাই জানেন, এর কোনো আর কিছু জানেন না। সো এভাবে লিঙ্কিং ওয়ার্ডস একটার অনেকগুলো ইউজ করবেন। ফার্স্ট, তারপরে ফার্স্টলি, ফার্স্ট অফ অল, এটা নেক্সটে নেক্সট, সেকেন্ডলি, আফটার দ্যাট এমন ইউজ করতে পারেন। তারপরে ফাইনালি, ফাইনালি তো শেষই, এর আর কোনো প্রয়োজন নেই, শেষটাই তো আমরা ফাইনালি দিব, সো এটার আর কোনো প্রয়োজন নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে প্রসেস ডায়াগ্রামটা সলভ করতে হয়। প্রসেস ডায়াগ্রাম আমি যেভাবে সলভ করলাম, আমি যে টিপসগুলো দিয়েছি এগুলো ফলো করলে প্রসেস ডায়াগ্রামে আর কোনো সমস্যা থাকবে না এবং প্রসেস ডায়াগ্রাম সলভ করা আপনাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। আশা করি ভালোভাবে প্র্যাকটিস করলে রাইটিংয়ে 8 পয়েন্ট পাবেন। সো আজকের মতো আমাদের ক্লাস এই পর্যন্তই। Like and subscribe to my channel and press the bell icon for notifications.